বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড দ্বারা সংরক্ষিত। এর আগে থ্রিলার ল্যান্ডে তোমরা শুনেছ কাকাবাবু ও বজ্রলামা উপন্যাসের প্রথম পর্ব। এখন শুরু হতে চলেছে এই উপন্যাসের দ্বিতীয় পর্ব। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে গল্প শুনছো বা এখনও সাবস্ক্রাইব করোনি, কি করছো? সাবস্ক্রাইব করে আমাদের উদ্বুদ্ধ করো, যাতে তোমাদের জন্যই আরও ভালো ভালো গল্প আমরা আনতে পারি। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমাদের গল্পের প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে ঠিকভাবে এসে পৌঁছায়। আমাদের যদি আর্থিকভাবে সাহায্য করতে চাও, তাহলে জয়েন বাটনে ক্লিক করে হতে পারো আমাদের চ্যানেলের মেম্বার। মেম্বারশিপ শুরু হচ্ছে মাত্র 29 টাকা থেকে। আমাদের সকল মেম্বার্সদের মেম্বারশিপ গ্রহণ করবার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। তাহলে আর দেরি না করে শুরু করে ফেলি সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে কাকাবাবু ও বজ্রলামা উপন্যাসের দ্বিতীয় পর্ব। একটা হাত এগিয়ে আসছে সন্তুর মুখের দিকে। সেই হাতের পাঞ্জায় শুধু বুড়ো আঙুল ছাড়া আর অন্য কোনো আঙুল নেই। তবু সেই হাতটাই সন্তুর গলা টিপে ধরেছে। সকালে উঠে বাথরুমের জানলার সামনে দাঁড়িয়ে সন্তুর মনে হলো এক রাত্রেই যেন তার চোখ দুটো বেশ অনেকটা বসে গেছে। বেশ দুর্বল লাগছে শরীর, টলটল করছে মাথা, তবে জ্বর কমেছে। কাকাবাবু তৈরি হয়ে নিয়েছেন অনেক আগেই। একটু পরেই ব্রেকফাস্ট এসে গেল। বাগডোগরায় গিয়ে প্লেন ধরতে হবে। 12:15 সময় চেক ইন করার কথা। 8:30টার মধ্যে বেরিয়ে পড়তেই হবে। ব্রেকফাস্ট খেয়ে তাড়াতাড়ি জিনিসপত্র প্যাক করে নিচে নামবার সময় সিঁড়িতেই দেখা গেল নরেন্দ্র বর্মার সঙ্গে। সে রীতিমতো হাঁপাচ্ছে। দৌড়তে দৌড়তে আসছি, ভয় পাচ্ছিলাম এর মধ্যেই আবার চলে গেলে কিনা। কি ব্যাপার? কাল রাত্রিরেই তো তোমার কাছ থেকে বিদায় নিয়েছি, এখন হঠাৎ আবার এলে কেন? সকালবেলাতেই রাষ্ট্রপতি আমায় ডেকে তোমার কথা জিজ্ঞেস করলেন। উনি তোমার সঙ্গে একবার দেখা করতে চান। উনি এখান থেকে একবার কালিম্পং যাবেন। তোমরা দুজনে তার সঙ্গে হেলিকপ্টারে যেতে পারো। সন্তু সঙ্গে সঙ্গে ভাবল, আজ তাহলে আর ফেরা হচ্ছে না। রাষ্ট্রপতি যদি নিজে অনুরোধ করেন, তাহলে কোনো মানুষ কি তা অগ্রাহ্য করতে পারে? কিন্তু আমাদের যে আজই প্লেনের টিকিট কাটা আছে, না গেলে টিকিটটা নষ্ট হবে। হ্যাঁ, সে কথাও আমি রাষ্ট্রপতিকে জানিয়েছি। উনি বললেন রাজা রায়চৌধুরীর যদি জরুরি কাজ থাকে তাহলে আটকাবার কোনো দরকার নেই। সেজন্য তিনি আমাকে একটা চিঠিও দিয়েছেন। নরেন্দ্র বর্মা পকেট থেকে একটা খাম বের করলেন। বেশ পুরু কাগজের সাদা রঙের খাম। একপাশে রাষ্ট্রপতির নাম ছাপা রয়েছে, ওপরের দিকে ছাপ মারা কনফিডেন্সিয়াল। কাকাবাবু সিঁড়িতে দাঁড়িয়েই খামটা খুলে দ্রুত পড়ে নিলেন চিঠিটা। তারপর খাম শুদ্ধ সেটাকে পকেটে রেখে তিনি নরেন্দ্র বর্মাকে প্রশ্ন করলেন, এই চিঠিতে কি লেখা আছে তুমি জানো? না না, প্রেসিডেন্ট আমাকে কিছুই বলেননি। ঠিক আছে, তুমি তাকে গিয়ে বলো আমি আজ আর থাকতে পারছি না, কয়েকদিনের মধ্যেই দিল্লিতে ওনার সঙ্গে যোগাযোগ করব। নিচে নেমে এসে কাউন্টারে বিল মেটাতে মেটাতে কাকাবাবু ম্যানেজারকে বললেন, ট্যাক্সির ব্যবস্থা করতে বলেছিলাম, ট্যাক্সি এসেছে? এখনও তো আসেনি স্যার, সকাল থেকে আমি 2-3বার ফোন করেছি। এই রে, দেরি হয়ে যাচ্ছে যে। হোটেলের লবি থেকে এগিয়ে এলো ফিলিপ তামাং। গুড মর্নিং, গুড মর্নিং বলে সে কাকাবাবুর ডান হাত ধরে ঝাঁকুনি দিল। তারপর জিজ্ঞেস করল, মিস্টার রায়চৌধুরী, তাহলে আপনি সত্যি সত্যি আজ চলে যাচ্ছেন? চা বাগানটা একবার ঘুরে যাবেন না? আপনার নেমন্তন্নর জন্য আবার ধন্যবাদ, কিন্তু এবার থাকতে পারছি না। পেছন থেকে হোটেলের ম্যানেজারকে কাকাবাবু প্রায়
ধমক দিয়ে বললেন, আপনাকে কাল থেকে বলে রেখেছি, তবু ট্যাক্সি জোগাড় করে রাখেননি। এরপর ফ্লাইট মিস করব। বাগডোগরার জন্য ট্যাক্সি খুঁজছেন? আরে আমার গাড়িতে চলে যান না। না না, আপনার গাড়িতে কেন যাব? পয়সা দিলে ট্যাক্সি পাওয়া যাবে না? টি বোর্ড থেকে আজ একজন অফিসার আসছেন, আমার গাড়ি থেকে আনতে যাবে, তাই এখান থেকে তো ফাঁকাই যাবে গাড়ি। শুধু শুধু আপনি ট্যাক্সির জন্য পয়সা কেন খরচ করবেন? আমার গাড়িতে যান প্লিজ। হোটেলের ম্যানেজার আবার ফোন করার চেষ্টা করছিল। এই কথা শুনে ফোন নামিয়ে রাখল। নরেন্দ্র বর্মাও ঘুরে তাকালেন কাকাবাবুর দিকে। ট্যাক্সি না পেলে আমি তোমার জন্য সরকারি গাড়ির ব্যবস্থা করে দিতে পারি এক্ষুনি। তবে এই ভদ্রলোকের গাড়ি যখন ফাঁকাই যাচ্ছে। যে কোনো কারণেই হোক ফিলিপ তামাংয়ের গাড়িতে যাবার ইচ্ছে নেই কাকাবাবুর, কিন্তু সকলে মিলে এমন বোঝাতে লাগলেন যে কাকাবাবুর আর না বলার উপায় রইল না। মিস্টার রায়চৌধুরীর জন্য এটুকু উপকার করতে পারলেও আমি ধন্য হব। হোটেলের সামনেই দাঁড়িয়ে আছে ফিলিপ তামাংয়ের ঝকঝকে নতুন জিপ গাড়ি। মালপত্র ভেতরে রেখে কাকাবাবু বসলেন ড্রাইভারের পাশে। সন্তুকেও তিনি তার পাশে বসতে বললেন, কিন্তু সন্তু ইচ্ছে করে ভেতরে চলে গেল। আজ আবহাওয়া একদম পরিষ্কার। ভোর থেকে একবারও বৃষ্টি হয়নি। রোদে ঝলমল করছে সবুজ পাহাড়ের ঢেউ। পাহাড়ি রাস্তা দিয়ে যাবার সময় সন্তু প্রত্যেকবার খুব উত্তেজনা বোধ করে, উৎসুকভাবে বাইরে তাকিয়ে থাকে, কিন্তু আজ তার শরীর ভালো নেই। দার্জিলিং শহর ছাড়বার পর ঘুমের কাছাকাছি এসে কাকাবাবু একবার পেছন ফিরে জিজ্ঞেস করলেন, কিরে সন্তু, তোর মন খারাপ লাগছে নাকি? আরো 2-1 দিন থেকে যাবার ইচ্ছে ছিল? না মানে, তুই এত মন মরা হয়ে আছিস কেন? সকাল থেকে তোর একটা কথাও শুনিনি। সন্তু এবার সোজা হয়ে বসল। কাকাবাবুর গায়ে ছোঁয়া লেগে গেলেই তিনি সন্তুর জ্বরের কথা টের পেয়ে যাবেন, তাই সে দূরে দূরে থেকেছে। কিন্তু কোনো কথা না বলে ঝিম মেরে বসে থাকলেও কাকাবাবু সন্দেহ করবেন। কাকাবাবু, আমাদের রাষ্ট্রপতি যে তোমাকে চিঠি লিখলেন, ওনার সঙ্গে কি তোমার আগে পরিচয় ছিল? আমি যখন দিল্লিতে চাকরি করতাম উনি তখন ছিলেন সেই দফতরের মন্ত্রী। প্রায়ই ওর কোয়ার্টারে আমাকে ডেকে পাঠাতেন। কাল দুপুরে লাঞ্চ খাওয়ার সময় ওর সঙ্গে সেই সময়কার অনেক গল্প হলো। উনি তোমাকে চিঠিতে কি লিখেছেন? কাকাবাবু একবার আর চোখে গাড়ির ড্রাইভারের দিকে তাকিয়ে ইংরেজিতে বললেন, খামের উপর কনফিডেন্সিয়াল লেখা ছিল, দেখিসনি? ওই চিঠির কথা কাউকে বলা যাবে না। কাকাবাবু, কালকে তুমি বক্তৃতার সময় একবার বলছিলে যে মানুষ এভারেস্টের চেয়ে উঁচু পাহাড় জয় করবে একদিন, কিন্তু এভারেস্টের চেয়ে উঁচু পাহাড় কি আর আছে? নেই বুঝি? কই, কখনো তো শুনিনি তেমন। চীন দেশে অনেক বড় বড় পাহাড় আছে, কেউ কেউ বলে তার 2-1টা নাকি এভারেস্টের চেয়েও উঁচু। অবশ্য এখনও সেরকম প্রমাণ সঠিকভাবে পাওয়া যায়নি, তবে পৃথিবীর বাইরে তো আছেই। পৃথিবীর বাইরে? তুই মঙ্গল গ্রহের পাহাড়টার কথা পড়িসনি বুঝি? মানুষ কয়েকবার চাঁদে পা দিয়েছে, আর 2-1 বছরের মধ্যেই মঙ্গল গ্রহে নামবে। মঙ্গল গ্রহের অনেক ছবি তোলা হয়ে গেছে এর মধ্যে। তার মধ্যে পরিষ্কার দেখা গেছে একটা মস্ত বড় পাহাড়, হিমালয় তার কাছে ছেলে মানুষ। তার চূড়াটা 26 কিলোমিটার উঁচু, অর্থাৎ এভারেস্টের 3 গুণ। তার নাম দেওয়া হয়েছে মন্স অলিম্পাস। সেটা আবার একটা আগ্নেয়গিরি। মানুষ একদিন না একদিন সেই পাহাড়ও জয় করবে নিশ্চয়ই। ওরে বাবা, এভারেস্টের 3 গুণ! সন্তু জানলা দিয়ে বাইরে তাকালো। এইসব ছোট ছোট পাহাড়ই দেখতে বেশি ভালো, তাই না? একবার কলকাতা থেকে প্লেনে কাঠমান্ডু যাবার সময় এভারেস্টের চূড়া দেখা গিয়েছিল, তোর মনে আছে? প্লেনের পাইলট সবাইকে দেখালো অনেকগুলো বরফে ঢাকা পিকের মধ্যে একটা এভারেস্ট। তার আলাদা কোনো বৈশিষ্ট্যই বোঝা গেল না। আচ্ছা কাকাবাবু, মঙ্গল গ্রহে তো মানুষ আছে, কিংবা এক সময় হয়তো ছিল, তাই না? কে বলল তোকে? সেরকম কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। আমি একটা বইতে পড়েছি, খুব পাওয়ারফুল একটা দূরবীন দিয়ে মঙ্গল গ্রহের গায়ে সোজা সোজা দাগ দেখা গেছে। সেগুলো কিন্তু আসলে শুকনো খাল। নদী কখনোই একেবারে সোজা যায় না। মানুষের মতন কোনো প্রাণী না থাকলে খাল কে কাটবে? ওহো, ওটা একটা মজার ব্যাপার। বিজ্ঞানীদের ভাবার ভুল।
ব্যাপারটা কি ঘটেছিল জানিস? গত শতাব্দীতে ইতালির একজন বৈজ্ঞানিক, তার নাম গিওভানি সিওপারেলি, তিনি প্রায় সর্বক্ষণ দূরবীনে চোখ দিয়ে বসে থাকতেন আর আকাশ দেখতেন। একবার তিনি নানারকম দূরবীনের অদল বদল করতে করতে হঠাৎ মঙ্গল গ্রহে কতগুলো দাগ দেখতে পেলেন। দাগ তো নয়, সেগুলো হচ্ছে ভূমির উপরে লম্বা লম্বা খাঁজ। ইটালিয়ান ভাষায় ওই খাঁজকে বলে ক্যানালি। সিওপারেলি সেই কথা লিখে গেলেন। তারপরে অনেকে ধরে নিল ক্যানালি হচ্ছে ইংরেজির ক্যানাল বা খাল। তখন পৃথিবীতে সুয়েজ খাল, পানামা খাল, এইসব বড় বড় খাল কাটা হচ্ছে, তো তাই মানুষ ভাবল তাদের আগেই মঙ্গল গ্রহের জীবরা আরও বড় খাল কেটে ফেলেছে। এখন অনেক ভালো ভালো ছবি তুলে দেখা গেছে খাল টাল কিচ্ছু নেই ওখানে। এই রকম বিজ্ঞানের গল্পে সময় পেরিয়ে গেল অনেকটা। কাকাবাবুর এইসব গল্পের স্টক অফুরন্ত। কার্শিয়াং পর্যন্ত এসে জিপের ড্রাইভার হিলকার্ট রোড ছেড়ে পাংখাবাড়ি রোড ধরল। এই রাস্তাটা খাড়াভাবে নেমে গেছে, ঘন ঘন বাঁক, একটু বিপজ্জনক বটে, কিন্তু খুব সুন্দর। অনেকক্ষণ ধরে দেখা যায় মকাইবাড়ি চা বাগান। কাছাকাছি পাহাড়গুলো একেবারে ঘন সবুজ, চোখ জুড়িয়ে যায়। এই রাস্তায় বেশ খানিকটা তাড়াতাড়ি পৌঁছানো গেল বাগডোগরায়। কাকাবাবু জিপের ড্রাইভারকে ধন্যবাদ জানিয়ে কিছুটা বকশিস দিলেন। তারপর ওরা এসে বসল এয়ারপোর্ট লাউঞ্জে। কাকাবাবু বেছে নিলেন একেবারে পেছনের কোণের দিকে দুটো চেয়ার। মুখের সামনে মেলে ধরলেন একটা ম্যাগাজিন। অনেক বিদেশি অভিযাত্রী ফিরে যাচ্ছেন আজ। তাদের মধ্যে অনেকের সঙ্গেই কাকাবাবুর পরিচয় আছে, কিন্তু তাদের সঙ্গে কথা বলার কোনো আগ্রহ দেখা গেল না কাকাবাবুর। একবার শুধু তিনি উঠে গিয়ে কাউন্টারে কি যেন একটা কথা বললেন একজনের সঙ্গে। কলকাতার ফ্লাইট এসে গেছে। একসময় এখানকার যাত্রীদের সিকিউরিটি চেকের জন্য ডাক পড়ল। কাকাবাবু উঠে দাঁড়িয়ে বললেন, তুই একটু বস সন্তু, আমি বাথরুমে ঘুরে আসছি। কাকাবাবু সেই যে গেলেন, আর ফেরার নামটা নেই। সন্তু টের পেল তার আবার বেশ জ্বর এসে গেছে। মাথাটা প্রচণ্ড ভারী, খুব ইচ্ছে করছে শুয়ে পড়তে। তবু সে জোর করে স্বাভাবিক থাকার চেষ্টা করল। আর তো মাত্র 1 ঘন্টার মধ্যেই সে পৌঁছে যাবে কলকাতায়। তারপর বিকেলের দিকে ডাক্তার দেখিয়ে ওষুধ খেলেই হবে। সমস্ত লোক ঢুকে গেল সিকিউরিটি এরিয়ার মধ্যে। কাকাবাবু এখনো আসছেন না। এরপর তো প্লেন ছেড়ে দেবে। বাথরুমে গিয়ে কাকাবাবুর হঠাৎ শরীর খারাপ হলো নাকি? একবার দেখতেই হয়। কিন্তু সন্তু ভাবল, দুটো ব্যাগ ফেলে রেখে বাথরুমের কাছে যাওয়া কি ঠিক হবে? এয়ারপোর্টে বড্ড চুরি হয়। দুটো ব্যাগই 2 কাঁধে ঝুলিয়ে সন্তু এগিয়ে গেল। বাথরুম পর্যন্ত তাকে যেতে হলো না। সে দেখল এয়ারপোর্টের দরজার বাইরে দাঁড়িয়ে আছেন কাকাবাবু। সন্তুর সঙ্গে চোখাচোখি হতেই তিনি তাকে হাতছানি দিয়ে ডাকলেন। সন্তু প্রায় দৌড়ে এসে উত্তেজিতভাবে বলল, কাকাবাবু লাস্ট কল দিয়েছে, শিগগিরই চলো, এরপর আর যেতে দেবে না। আমরা এই ফ্লাইটে যাচ্ছি না, টিকিট ক্যান্সেল করিয়ে এসেছি। চল একটা ট্যাক্সি নিয়ে আমরা আবার ফিরব। সে কি? তার মানে আমরা দার্জিলিংয়ে আবার ফিরে যাব? তুই তো থেকে যেতেই চেয়েছিলি, তোর কলেজের এখনো ছুটি আছে। চল আর 2-1টা জায়গায় বেরিয়ে যাই। সন্তু যেন আকাশ থেকে পড়ল। কাকাবাবু বারবার বলেছেন যে তাকে ফিরতেই হবে কলকাতায়। ফিলিপ তামাংয়ের নেমন্তন্ন পর্যন্ত নিলেন না। রাষ্ট্রপতির সঙ্গে হেলিকপ্টারে চড়ে কালিম্পং যাবার চমৎকার সুযোগটাও ছেড়ে দিলেন। দার্জিলিং থেকে প্রায় 3 ঘন্টা ধরে নেমে এসে এয়ারপোর্টে 1 ঘন্টা বসে থেকে তিনি আবার ফিরতে চান। এর মধ্যে হঠাৎ কি এমন ঘটল? বেড়াবার নামে কিংবা অ্যাডভেঞ্চারের নামে সন্তু সব সময় উৎসাহে টকবক করে, কিন্তু আজ তার শরীরটা বেশ খারাপ লাগছে, ভালো লাগছে না কিছুই। এটা যদি কোনো শক্ত অসুখ হয়? একবার সে চিন্তা করল কাকাবাবুকে জ্বরের কথা বলবে কিনা। যাবার পথে কিছু একটা ওষুধ খেয়ে নেওয়া উচিত। কিন্তু পর মুহূর্তেই সে ভাবল, একবার সে তার অসুখের কথা উচ্চারণ করলে কাকাবাবু ব্যস্ত হয়ে উঠবেন।
এর আগে সন্তুর কোনোবার শরীর খারাপ হয়নি। সন্তু একবার মুখ ফুটে জ্বরের কথা বললেই কাকাবাবু খুব চিন্তা করবেন, তার প্ল্যান পাল্টে ফেলবেন। সে জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল, আমার দার্জিলিং সবসময় ভালো লাগে, এলে আর ফিরে যেতে ইচ্ছেই করে না। এয়ারপোর্টের বাইরেটা এখন ফাঁকা হয়ে গিয়েছে। একটাই গাড়ি দাঁড়িয়ে আছে একটা গাছতলায়। বোঝা গেল কাকাবাবু আগেই এই ড্রাইভারের সঙ্গে কথা বলে রেখেছেন। ওরা উঠে বসার পর ড্রাইভার গাড়িতে স্টার্ট দিয়ে জিজ্ঞেস করল, কোন দিকে যাব সাহেব? ও হিলকাট রোড না? ও দুটোর কোনো রাস্তাতেই না, আপনি মিরিকের দিক ধরে চলুন। মিরিক হয়ে দার্জিলিং? অসুবিধা আছে সাহেব। ও সুকিয়া বকরির পর রাস্তা খুব খারাপ আছে সাহেব, দু জায়গায় অনেকখানি করে ভাঙা। ও अगर अभी মেরামত না হয়ে থাকবে তো যা নেই পাएंगे সাহেব। তাহলে যতদূর পর্যন্ত যাওয়া যায় তত দূরই যাব, রাত্রিটা কোথাও থেকে গেলেই হবে। সন্তু ভাবল এইবার তার জ্বরের কথাটা কাকাবাবুকে জানানো উচিত। এরপর যদি অসুখ খুব বেড়ে যায়, কিছু একটা ওষুধ না খেলে আর চলছে না। কিন্তু একথাও সন্তুর মনে হলো যে এখন অসুখের কথা বললে কাকাবাবু খুব ব্যস্ত হয়ে উঠবেন, সন্তুকে বকুনি দেবেন কেন সে আগে জানায়নি। প্লেনটা তো ছেড়ে গেল, এখন আর কলকাতায় ফেরাও সম্ভব নয়। কাকাবাবু আবার দার্জিলিং ফিরে যেতে চাইছেন, নিশ্চয়ই বিশেষ কোনো গোপন উদ্দেশ্য আছে। সন্তুর অসুখের জন্য সেই প্ল্যানটা নষ্ট হয়ে যাবে? ধুর, সামান্য বৃষ্টিতেই তার এমন জ্বর হয়ে গেল, অসুখ হওয়ার আর সময় পেল না। সন্তু কিন্তু শেষ পর্যন্ত কিছুই বলল না। গাড়িতে উঠে সে কাকাবাবু আর তার মাঝখানে হ্যান্ডব্যাগটা রাখল, যাতে ছোঁয়া না লাগে। গাড়িটা চলতে শুরু করার পর কাকাবাবু জিজ্ঞেস করলেন, খিদে পেয়েছে? দুপুরে লাঞ্চ খেতে হবে। শিলিগুড়িতে এখন খেয়ে নিবি না মিরিকে গিয়ে খাবি? সন্তুর খিদেই পাচ্ছে না। সকালবেলা হোটেল এসে ব্রেকফাস্টও পুরো খায়নি, মুখখানা বিস্বাদ হয়ে আছে। পরে খাবো, এখন খুব একটা ইচ্ছা করছে না। এই পথে গেলে একটা ভারী সুন্দর ডাক বাংলো পড়ে, সেটার নাম লেপচা জগৎ। যদি জায়গা পাওয়া যায় রাত্রিটা সেখানেই থাকব। আরে বাস, ডাক বাংলোর নাম লেপচা জগৎ, বেশ অদ্ভুত তো। সাহেবদের আমলের পুরনো বাংলো। সাহেবরা খুঁজে খুঁজে চমৎকার জায়গা বার করে সেখানে বাংলো বানাতো। এককালে এই পুরো দার্জিলিং জেলাটা লেপচাদেরই ছিল, সেই জন্যই বোধহয় ওরকম নাম। মিরিক পর্যন্ত রাস্তা বেশ পরিষ্কার, পৌঁছাতে কোনো অসুবিধে হলো না। বেলা প্রায় 2:30। এখানে একটা ট্যুরিস্ট লজ আছে। লাঞ্চ খাওয়ার জন্য কাকাবাবু সেখানে গাড়ি থামাতে বললেন। তারপর ড্রাইভারকেও ডেকে নিলেন খাবার টেবিলে। সন্তুর কিছুই খেতে ইচ্ছে করছে না, অথচ কিছু না খেলে কাকাবাবু সন্দেহ করবেন। জোর করেই সে ডাল ভাত মুরগির মাংস খেয়ে নিল। তারপর বাথরুমে মুখ ধুতে গিয়ে সব বমি করে ফেলল। সন্তুর ইচ্ছে করছে নিজের গালে চড় মারতে। এইরকম বাজে অসুখ তার আগে কখনো হয়নি। কাকাবাবুর সঙ্গে বেরিয়ে সে কোনো দিন তাকে অসুবিধায় ফেলেনি। জ্বরটা কি কিছুতেই কমবে না? এরপরেই আকাশ কালো করে বৃষ্টি নামল, দারুণ বৃষ্টি। ড্রাইভারটা জিজ্ঞেস করল, সাহেব এর আগে আর এগোবেন? আকাশের যা অবস্থা, এই বৃষ্টি সহজে থামবে বলে তো আমার মনে হচ্ছে না সাহেব। ও ট্যুরিস্ট লজে একটা ঘর খালি আছে, আজ রাতটা ওখানেই কাটিয়ে দিন না। না, এখানে থাকবো না, আমরা এগোবো। এই বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে যাওয়া কিন্তু রিস্ক আছে সাহেব। আপনাকে বেশি টাকা দেব। पर সুকিয়া ফকরির পর আর কিছুতেই যাওয়া যাবে না। আমি এখানে খবর নিয়েছি, তারপর দার্জিলিংয়ের রাস্তা খুব খারাপ আছে সাহেব। এই বৃষ্টিতে আবার ধস নামবে। সুখিয়া পোখরি গিয়েই আপনাকে ছেড়ে দেব। দার্জিলিং ফিরে যাবার জন্য কাকাবাবু এমন অদ্ভুত জেদ কেন ধরেছেন তা সন্তু কিছুতেই বুঝতে পারছে না। জিজ্ঞেস করেও অবশ্য কোনো লাভ নেই। বৃষ্টি যদি কমে সেই জন্য মিরিকে অপেক্ষা করা হলো প্রায় 1 ঘন্টা। একবার একটু কমলো বটে,
কিন্তু গাড়িটা স্টার্ট করার খানিক বাদেই যেন আবার আকাশ ভেঙে পড়ল। এইবার বৃষ্টির সঙ্গে ঘন ঘন বজ্রের গর্জন। এই অবস্থায় গাড়ি চালানো বিপজ্জনক। সুখিয়া পোখরি পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেল। এখানে অবশ্য তেমন বৃষ্টি নেই। পাহাড়ের এই এক মজা, কোথাও দারুণ বৃষ্টি, কোথাও একেবারে শুকনো খটখটে। সুখিয়া পোখরি অবশ্য শুকনো নয়, খুব মিহি ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। এরকম বৃষ্টিতে গা ভেজে না। ড্রাইভারকে টাকা মিটিয়ে দিলেন কাকাবাবু। কাল সকালে দার্জিলিংয়ের দিকে যাওয়ার চেষ্টা করা যেতে পারে। আচ্ছা সাহেব, কাল কিতনে বাজে নিকলিয়েগা? কালকে আর আপনাকে দরকার নেই। ড্রাইভারটি আরও অবাক হয়ে কিছু বলতে যাচ্ছিল, কাকাবাবু তাকে সে সুযোগ না দিয়ে বললেন, আয় সন্তু। সুখিয়া পোখরি জায়গাটা ঠিক গ্রামও নয়, শহরও নয়। এমনি কিছু বাড়িঘর, কয়েকটা দোকানপাট রয়েছে। কিছু অল্প বয়সী ছেলে ক্যারম খেলছে একটা চায়ের দোকানের সামনে। ক্যারম বোর্ডটা একটা উঁচু টেবিলের ওপর রাখা। এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারম খেলে। সেই চায়ের দোকানের পাশ দিয়ে একটা সরু রাস্তা ধরে এগিয়ে গেলেন কাকাবাবু। সন্তুর দু হাতে দুটো ব্যাগ। রাস্তাটা উঁচুর দিকে উঠে গেছে। ক্রাচ নিয়ে পাহাড়ে উঠতে কাকাবাবুর কষ্ট হয়, তবু তিনি গাড়িটা ছেড়ে দিয়ে কোথায় যাচ্ছেন? একটা টিলার ওপরের দিকে বেশ সুন্দর একটা কাঠের বাড়ি। সামনের লম্বা বারান্দায় অনেকগুলো ঝুলন্ত ফুলের টব। সিঁড়ি দিয়ে সেই বারান্দায় উঠে গিয়ে কাকাবাবু একটা দরজায় ঠক ঠক করে শব্দ করলেন। কয়েকবার ঠক ঠক করার পরও কোনো সাড়া শব্দ না পেয়ে কাকাবাবু চেঁচিয়ে ডাকলেন, ক্যাপ্টেন নরবু, ক্যাপ্টেন নরবু। এইবার ভেতর থেকে কেউ একজন রুক্ষ গলায় বলল, কৌন হ্যাঁ? তারপর দরজাটা খুলে গেল। ঘরের ভিতরটা অন্ধকার, তাই কোনো লোককে দেখা গেল না। হ্যালো ওল্ড বয়। Who is it? Who is it? Get out! I don't see anyone at this hour. ক্যাপ্টেন নরবু, তুমি আমাকে চিনতে পারছো না? কয়েক মুহূর্ত চুপ করে রইল লোকটি। তারপর হঠাৎ বিকট উল্লাসের আওয়াজ করে উঠে বলল, রাজা রায় চৌধুরী। ও মাই গড, রাজা রায় চৌধুরী! সত্যি রাজা রায় চৌধুরী না? আমি চোখে ভুল দেখছি? হ্যাঁ? লোকটি দু হাতে এমন জোরে জড়িয়ে ধরল কাকাবাবুকে যে তার হাত থেকে ক্রাচ খসে পড়ল। বারান্দার আলো জ্বালার পর দেখা গেল শক্ত সমর্থ জোয়ান সেই পুরুষটিকে। তবে তার বয়স কাকাবাবুর চেয়েও যেন একটু বেশি। সারা মুখে আঁকিবুকি দাগ, গায়ে একটা পুরনো ওভারকোট। তিনি কাকাবাবুকে জড়িয়ে ধরে আনন্দের চোটে একেবারে নাচতে শুরু করলেন, আর বারবার বলতে লাগলেন, এতদিন পর তুমি এলে, সত্যি সত্যি আমার বাড়িতে এলে। রাস্তা চিনতে পারলে? ঠিক ঠিক 11 বছর পর দেখা, তাই না? হ্যাঁ, ঠিক 11 বছর পর। একসময় কাকাবাবু কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললেন, আগে চা খাও, তোমার সঙ্গে অনেক কথা আছে। এই আমার ভাইপো সন্তু, ওকে তুমি আগে দেখোনি। ক্যাপ্টেন নরবু এবার সন্তুকেও জড়িয়ে উঁচুতে তুলে নিলেন। আরে গা এত গরম কেন? এর তো খুব জ্বর। জ্বর? না না, সেরকম কিছু নয়, সেরকম কিছু নয়। বলে সন্তু একটু পিছিয়ে যাবার চেষ্টা করলেও ক্যাপ্টেন নরবু তার হাত ধরে কাকাবাবুর দিকে এগিয়ে দিলেন। কাকাবাবু তার কপালে হাত দিয়ে বললেন, তাই তো, বেশ টেম্পারেচার দেখছি, চোখ দুটোও বেশ লাল। কখন জ্বর এলো? আগে বলিসনি কেন? ওই তো বললাম একটু আগেই, আমি তো নিজেও বুঝতে পারিনি। নেহাত, আমার কাছে ওষুধ আছে, ঠিক হয়ে যাবে। আগে বসো, চা খাও। ভেতর থেকে উঁকি দিয়ে একজন কাউকে চা বানাতে বলে ক্যাপ্টেন নরবু এসে বসলেন সন্তুর পাশে। বুঝলি সন্তু, এই ক্যাপ্টেন নরবু একসময় আর্মিতে ছিল। আমরা সিমলাতে পাশাপাশি বাড়িতে থাকতাম, দুজনে একসঙ্গে শিকার করতে গেছি বহুবার। রাজা রায় চৌধুরী 2বার আমার প্রাণ বাঁচিয়েছেন।
গ্রেট ম্যান। এরকম বন্ধু হয় না। আমার বাড়িতে আসার জন্য কতবার নেমন্তন্ন করেছি, এতদিনের মধ্যে একবারও আসেননি। কোনো খবর না দিয়েই এসে পড়েছি এবার। তোমাকে বাড়িতে পাবো কি না তাও তো জানতাম না। আজকে রাতটা লেপচা জগৎ বাংলোতে থাকবো বলে ঠিক করেছিলাম। তোমার জিপে সেখানে পৌঁছে দেবে? মাথা খারাপ, এদিকে এসে তোমরা ডাক বাংলোতে থাকবে? আমার এত বড় বাড়ি খালি পড়ে আছে, আমি এখানে একলা থাকি। আচ্ছা রায়চৌধুরী, আমার বাড়িটা কি করে চিনলে বলো তো? তুমি যেরকম ডেসক্রিপশন দিয়েছিলে সেটা মনে ছিল। সুখিয়া পুকুরিতে টিলার উপর কাঠের বাড়ি, একটা চায়ের দোকানের পাশ দিয়ে রাস্তা। এখানে তো মোটে একটাই চায়ের দোকান। আগে একটা খবর দিতে পারতে না? সত্যিই যদি আমি বাড়িতে না থাকতাম, আজই আমার শিলিগুড়ি যাওয়ার কথা ছিল, বৃষ্টির জন্য বেরোয়নি। চান্স নিলাম। তোমাকে না পাওয়া গেলেও রাত কাটাবার মতো একটা জায়গা ঠিক পাওয়া যেতই, কি বলো? কিন্তু সন্তুর যে জ্বর এসে গেল, তার কি হবে? তোমাকে নিয়ে এদিকটায় আমার কিছু ঘোরাঘুরির প্ল্যান ছিল। ওর জ্বর আমি আজকের মধ্যেই সারিয়ে দিচ্ছি। আমার কাছে ভালো ওষুধ আছে, সেই ওষুধেও যদি না সারে তাহলে এখানে এক তিব্বতী লামার কাছে নিয়ে যাব, তিনি সব অসুখ সারিয়ে দিতে পারেন। ধন্বন্তরী লামা? হ্যাঁ, এর কথা শুনেছি। একবার দেখা করার ইচ্ছে আছে। আগে সন্তুকে তোমার ওষুধটাই দাও। ক্যাপ্টেন নার্বু দু হাতে সন্তুর মাথাটা চেপে ধরলেন। সেইভাবে খানিকক্ষণ থাকার পর তিনি বললেন, হ্যাঁ, বেশ জোর ঠান্ডা লেগেছে, জ্বরটা সহজে যাবে না, একদম বেড রেস্ট নিতে হবে। দুদিন বিছানা থেকে ওঠা চলবে না, বুঝলে? তাহলে তুমি বরং একটা ঘর দেখিয়ে দাও। সন্তু এখনই গিয়ে শুয়ে পড়ুক বরং। না না, আমি এখন শোবো না, আমার কোনো কষ্ট হচ্ছে না, বিশ্বাস করো। আগে খাবার দাবার খাবে, তারপর তো ঘুমোবে। তোমরা খুব ভালো দিনে এসেছো। আজ আমি ময়ূর শিকার করেছি, ময়ূরের মাংস আমি নিজে রান্না করেছি। তুমি এখনও শিকার করো নরবু? আমি শিকার একেবারে ছেড়ে দিয়েছি। নিরীহ পশু পাখি মারতে আমার একটু ইচ্ছে করে না। তাছাড়া ময়ূর তো আমাদের ন্যাশনাল বার্ড, ময়ূর মারা নিষেধ। তোমরা যেরকম পেখম মেলা বড় বড় ময়ূর দেখো, এগুলো সেরকম নয়। একরকম পাহাড়ি ময়ূর, বহুত পাচি, ফসল নষ্ট করে। আমি কমলা লেবুর ফার্ম করেছি, সেখানেও এসে উৎপাত করে, খুব জ্বালায়, ঝাঁক ঝাঁক আসে। বন্দুক নিয়ে একটা দুটো মারলে অন্যগুলো পালায়। তবে তুমি কমলালেবুর ফার্ম করেছ? কাল সকালে দেখতে যাব। এক সময় এক বৃদ্ধা একটা ট্রেতে করে চায়ের পট আর 3টে কাপ রেখে গেল একটা টেবিলে। দাঁড়াও মাস্টার সন্তু, তুমি চা খেও না, আমি তোমার জন্য খুব স্ট্রং দাওয়াই নিয়ে আসছি। কাকাবাবু নিজের চা তৈরি করে নিলেন। ক্যাপ্টেন নরবু ভেতরে চলে গিয়ে একটু বাদেই একটা বড় কাঁচের মগ ভর্তি কি যেন একটা নিয়ে এসে সন্তুকে বললেন, আস্তে আস্তে চুমুক দিয়ে খাও, দেখো খারাপ লাগবে না। কাঁচের মগের মধ্যে বেশ অনেকটা খয়েরি রঙের গরম পানীয়, বেশ ঘন। প্রথমে একটা চুমুক দিয়ে সন্তুর মনে হলো খেতে সত্যি খারাপ নয়। এলাচ, দারুচিনি, আরও কি সব যেন আছে। কমলা লেবুর গন্ধও পাওয়া যাচ্ছে খানিকটা। একটুখানি খেতেই সন্তুর কান গরম হয়ে গেল, চোখ ঝাঁঝা করতে লাগলো। না, জিনিসটা ঠিক ঝাল নয়, তবে বেশ ঝাঁঝ আছে। সন্তুর যেন ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাচ্ছে। রাজা, তোমরা এসেছো সেজন্য আমি খুব খুশি হয়েছি। কিন্তু কিন্তু আমার আর একটা কৌতূহল হচ্ছে, শুধু আমার সঙ্গে দেখা করার জন্যই কি এই ঝড় বাদলের দিনে তুমি সুখিয়া পুকুরি এসেছো? না 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 না, এখানে তোমার অন্য কোনো কাজ আছে, তাই তো? তোমার সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল তো বটেই। তাছাড়া আমার এখানে ঠিক কোনো কাজ নেই, তবে একটা কৌতূহল মেটানোর ইচ্ছে আছে। সে ব্যাপারে তোমার সাহায্য চাই। কি ব্যাপার বলো তো? কাকাবাবু উঠে গিয়ে বারান্দার ধারে দাঁড়িয়ে বললেন, বাহ, বৃষ্টি থেমে যাবার পর বেশ জ্যোৎস্না ফুটেছে। বাতাসে কি যেন একটা ফুলের গন্ধ পাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে বাগানে বসে গল্প করতে করতে তোমাকে সব বলবো।
সন্তু চোখ মেলে দেখল তার মাথার দুপাশে মুখ ঝুঁকিয়ে রয়েছেন কাকাবাবু আর ক্যাপ্টেন নরবু। দুজনের মুখেই দারুণ দুশ্চিন্তার ছাপ। জানলা দিয়ে দিনের আলো এসে পড়েছে। সকাল হয়ে গেছে অনেকক্ষণ। প্রথমে সন্তুর ঠিক মনে পড়ল না সে কোথায় শুয়ে আছে। সে ভাবার চেষ্টা করল কি হয়েছিল কাল সন্ধেবেলা। কাকাবাবু দার্জিলিং ফিরে যাবার নাম করে সুখিয়া পুকুরিতে নেমে গেলেন। এখানে তার বন্ধু ক্যাপ্টেন নরবুর বাড়ি। এখানেই কি তিনি আসতে চেয়েছিলেন? তাহলে দার্জিলিং থেকে তো সহজেই আসা যেত। শিলিগুড়ি বাগডোগরা ঘুরে আসার কি দরকার ছিল? তার জ্বর হয়েছিল, ক্যাপ্টেন নরবু কি যেন একটা ওষুধ খেতে দিলেন, তাতে জ্বর কমে গেল। রাত্রে ময়ূরের মাংসও কয়েক টুকরো খেয়েছিল গরম গরম চাপাটির সঙ্গে। তারপর খেতে খেতেই তার ঘুম পেয়ে গেছিল খুব। টেবিলের ওপর ঢুলে ঢুলে পড়ছিল। তারপর আর তার মনে নেই। 105 জ্বর মনে হচ্ছে। গা এত গরম। তোমার বাড়িতে থার্মোমিটারও নেই? ছিল, ভেঙে গেছে। হ্যাঁ, জ্বরটা খুব বেশি। কি ওষুধ তুমি দিলে? কোনো কাজই হলো না। ওষুধ খেয়ে কাল জ্বর অনেক কমে গিয়েছিল, আবার হলো। কোনো ভাইরাস ইনফেকশন মনে হচ্ছে। নিশ্চয়ই তাই। তুমি শিগগির জিপের ব্যবস্থা করো। ওকে এখনই শিলিগুড়ি নিয়ে যেতে হবে। তোমাদের এখানে তো আর কোনো ডাক্তার নেই বললে। একজন অ্যালোপ্যাথ ডাক্তার ছিল, সে ছুটিতে গেছে। কিন্তু এই অবস্থায় কি ছেলেটাকে গাড়িতে এতটা রাস্তা নিয়ে যাওয়া ঠিক হবে? কি বলো রায়চৌধুরী? তাতে ওর আরও স্ট্রেইন হবে। সন্তু উঠে বসার চেষ্টা করল, পারল না। তার মাথাটা যেন 100 কিলো ভারী। নিয়ে যেতেই হবে, না হলে ওকে আমি এখানে বিনা চিকিৎসায় ফেলে রাখবো নাকি? কি মাস্টার সন্তু, তোমার কষ্ট হচ্ছে? সন্তু আজ আর মিথ্যে কথা বলতে পারল না। জ্বরের ঘোরে তার কথা জড়িয়ে যাচ্ছে। কোনো রকমে সে বলতে চেষ্টা করল, মাথায় খুব ব্যথা, আর সারা গায়েও খুব ব্যথা। কালকের বৃষ্টিতে রাস্তা আরও খারাপ হয়ে গেছে, যাওয়া মুশকিল হবে। আমাদের এখানে বর্ষাকালে এমন হয়, মাঝে মাঝে 2-3 দিন কোথাও যাওয়া যায় না। তোমার জিপটা বের করো, যেমন করেই হোক যাবার চেষ্টা করতেই হবে। সন্তুর কোনো কথাই বলতে ইচ্ছে করছে না। তার কান্না পাচ্ছে। তার শরীরটা এমনই দুর্বল যে উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। তার জন্য কাকাবাবুকে শিলিগুড়িতে ফিরে যেতে হচ্ছে। কিন্তু কাকাবাবুর নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান ছিল। একটা হতচ্ছাড়া অসুখের জন্য সব প্ল্যান ভেস্তে গেল। ক্যাপ্টেন নরবু সন্তুকে পাঁজাকোলা করে বিছানা থেকে তুলে নিয়ে বারান্দায় এলেন। একটা চেয়ারে তাকে বসতে দিয়ে তিনি জিপটা আনতে গেলেন। কাকাবাবু বারবার সন্তুর কপালে হাত দিয়ে জ্বর দেখছেন। কাকাবাবুকে এতটা বিচলিত হতে সন্তু কখনো দেখেনি। কিন্তু সন্তু কি যে বলবে কোনো কথাই খুঁজে পাচ্ছে না। অসুখটা তাকে একেবারে কাবু করে দিয়েছে। ক্যাপ্টেন নরবু জিপটাকে নিয়ে এলেন বারান্দার কাছে। জিপের পেছন দিকে তোষক চাদর পেতে বেশ পুরু একটা বিছানা বানালেন। তারপর সন্তুকে শুইয়ে দিলেন সেখানে। জিপে স্টিয়ারিংয়ে বসলেন ক্যাপ্টেন নরবু, কাকাবাবু তার পাশে। বাড়ির সামনের রাস্তাটা এত সরু যে মনে হয় ওখান দিয়ে গাড়ি চলতেই পারে না। কিন্তু জিপটা ঠিকই বেরিয়ে গেল। শুধু একটা পাথরে ধাক্কা খেয়ে খুব জোরে লাফিয়ে উঠল। তখন সন্তুও বিছানা থেকে ছিটকে খানিকটা ওপরের দিকে উঠে গিয়েছিল। তাতে তার মাথার মধ্যে যেন ভূমিকম্প হতে লাগলো। মনে হতে লাগলো আকাশ আর পৃথিবী উল্টো দিকে বোঁ বোঁ করে ঘুরছে। জিপ গাড়িটা ওলট পালট খাচ্ছে শূন্যে। সন্তুর এই অবস্থার মধ্যে একবার মনে হলো সে কি মরে যাচ্ছে। আগে তো কখনো তার মাথার এই অবস্থা হয়নি। না না না, সে কিছুতেই মরতে চায় না। কলকাতায় ফিরে বাবা মার সঙ্গে দেখা করবার আগে এমনি এমনি মরে যাওয়াটা খুব বাজে ব্যাপার। প্রচণ্ড জ্বর এবং মাথা ব্যথার জন্য সন্তুর চোখ বুজে এলেও তার জ্ঞান আছে ঠিকই। সে সব রকম শব্দ ও কথাবার্তা শুনতে পাচ্ছে। জিপটা টিলার নিচে এসে থেমে চায়ের দোকানের পাশে বাঁক নিল।
সেই দোকানের সামনে আজও কয়েকটা ছেলে ক্যারম খেলছে। ক্যাপ্টেন নার্বু ওদের সঙ্গে নেপালি ভাষায় দু একটা কি যেন কথা বললেন। তারপর জিপটা স্টার্ট দেবার পর তিনি কাকাবাবুকে বললেন, রায়চৌধুরী, একটা কথা বলবো। প্রথমেই না বলো না, আগে শোনো। আমি খবর নিয়ে জানলাম সুখিয়া পোখরি থেকে একটু নিচে মিরিকে পৌঁছাবার আগেই সীমানা বলে একটা জায়গায় রাস্তা ভেঙে গেছে। অন্য গাড়ি তো যেতে পারছেই না, জিপও যাবে কিনা সন্দেহ আছে। আগে সেই পর্যন্ত চলো, তারপর দেখা যাবে। আমি অন্য একটা কথা সাজেস্ট করছি। এখানে আমার চেনা একজন তিব্বতী লামা আছেন, তার খুব নামডাক। সব অসুখ তিনি ইচ্ছে করলে সারিয়ে দিতে পারেন। পুরনো আমলের অনেক গোপন মন্ত্র তিনি জানেন, তা দিয়ে সব রোগ তিনি দূর করে দেন। তার কাছে একবার মাস্টার সন্তুকে নিয়ে যাবে। দেখো নরবু, মন্তর ফন্তরে আমার কোনো বিশ্বাস নেই। তবু অন্য সময় হলে আমি লোকটাকে গিয়ে দেখতাম, কিন্তু এখন আমার ভাইপো খুব গুরুতর রকমের অসুস্থ। এখনও সব ছেলে খেলায় প্রশ্রয় দিতে আমি একদম রাজি নই। সন্তুর জীবনের দাম আমার চেয়েও বেশি। তুমি শিগগির শিলিগুড়ি চলো তো, ওকে ভালো ডাক্তার দেখাতে হবে, দরকার হলে নার্সিংহোমে ভর্তি করে দিতে হবে। রায়চৌধুরী, বলছি সেই তিব্বতী লামা সহজে কাউকে দেখেন না। আমি বললে তিনি রাজি হতে পারেন। তিনি বেশি দূরে থাকেন না, বড় জোর ওই ডিটুর করার জন্য 1 ঘন্টা বেশি সময় লাগবে শিলিগুড়ি পৌঁছতে। একবার ঘুরে যেতে দোষ কি? তুমি রাজি থাকলে বলো, গাড়ি ঘোড়াই। না না, আমি রাজি নই। তুমি ঠিক আগের মতনই জেদি আছো। বাংলায় কি যেন বলে, হ্যাঁ, গোয়ার গোবিন্দ, তাই না? তুমি রাজি না থাকলেও আমি মানে বঞ্চনের দিকটা ঘুরেই যাব। লামাজিকে দেখিয়েও যদি সন্তুর কোনো উপকার না হয়, তাহলে চটপট নেমে যাব শিলিগুড়ির দিকে। ওইদিকে একটা শর্টকাট আছে, হয়তো সে রাস্তাটা ভালো থাকতেও পারে। রায়চৌধুরী, তোমার ভাইপোর অসুখ, সেজন্য কি আমার চিন্তা কিছু কম? হ্যাঁ? কাকাবাবু আর কোনো কথা না বলে গুম হয়ে গেলেন। রাস্তাটা ক্রমশই ওপরের দিকে উঠে যাচ্ছে। একটা সময় মূল রাস্তা ছেড়ে একটা সরু পথে ঢুকে পড়ল গাড়িটা। দুপাশে গভীর জঙ্গল। এদিকে আর কোনো গাড়ি দেখা যাচ্ছে না। রাস্তার পাশে বাড়ি ঘরও নেই। বেশ খানিকক্ষণ চুপ করে থাকার পর কাকাবাবু হঠাৎ জিজ্ঞেস করলেন, তাহলে নরবু, তুমি বলছো এখানে তিব্বতী লামাদের মধ্যে 300 বছরের পুরনো বুড়ো লোক বেঁচে আছে? হ্যাঁ, আছে 2 জন। 300 বছর বয়স? তা কখনো হতে পারে? তুমি তো নিজের চোখে তাদের দেখোনি। না, তা দেখিনি। সেই মনস্ট্রিটা খুব রিমোট জায়গায়, তার ভেতরে সবাইকে ঢুকতে দেওয়া হয় না, খুব কড়াকড়ি। তবে আমি খুব বিশ্বাসযোগ্য লোকের কাছ থেকে শুনেছি সেখানে ওরকম 2 জন মানুষ আছে। তারা এখনো হাঁটতে পারেন, কথা বলতে পারেন। কিন্তু কি করে বোঝা যাবে তাদের বয়স 300 বছর? যারা দেখেছে তারা শুধু শুধু মিথ্যে কথা কেন বলবে? হ্যাঁ জানো রায়চৌধুরী, এই সব পাহাড়ি মানুষেরা মিথ্যে কথা বলেই না। মিথ্যে কথা বলবে না, কিন্তু তাদের তো ভুল হতে পারে। পৃথিবীতে এ পর্যন্ত সবচেয়ে বুড়ো লোকের সন্ধান পাওয়া গেছে, তার বয়স 142 বছর। তাও সেই বয়সটা সঠিক কিনা ঠিক প্রমাণ করা যায়নি। কোনো রকম ডাক্তারি পরীক্ষা তো হয়নি। অনেক সময় হয় কি জানো, যারা বলে তাদের বয়স 100 বছরের বেশি, তারা অনেক সময় বছর গুনতে ভুলে যায়। তুমি কি বলছো রায়চৌধুরী? পাঞ্জাবে আমি একজন বুড়ো লোকের সন্ধান পেয়েছিলাম। সে নিজের চোখে সিপাহী যুদ্ধের কিছু কিছু ঘটনা দেখেছে, নানা সাহেবকে দেখেছে। সেও তো প্রায় 140 বছর আগেকার ব্যাপার। তাহলে ওর বয়স কত বুঝে দেখো। ওসব একেবারে বাজে কথা। পুরনো আমলের গল্প শুনতে শুনতে অনেক সময় মনে হয় সেটা আমরা নিজের চোখে দেখেছি। আমাদের ঠাকুমা দিদিমারা ছেলেবেলার অনেক গল্প বলেন, তখন এরকম হয়। আমাদের গ্রামের বাড়িতে একবার একটা চিতাবাঘ ধরা পড়েছিল। তখন বাংলাদেশের গ্রামে প্রায়ই বাঘ আসতো। একটা চিতাবাঘ এসে ঢুকে পড়েছিল আমাদের গোয়াল ঘরে। আমার ঠাকুরদা বন্দুকের গুলিতে তার একটা পা খোঁড়া করে দেন। আমার এক কাকা ছিলেন দারুণ সাহসী। তিনি বস্তা চাপা দিয়ে সেই চিতাবাঘটাকে বেঁধে ফেলেন। পরে সেটাকে পাঠিয়ে দেওয়া হয় এক জমিদারের চিড়িয়াখানায়। এটা সত্যি ঘটনা। আমি ছেলেবেলায় পেছনে দাঁড়িয়ে সব দেখেছিলাম। ছোট কাকা যখন বাঘটাকে বস্তা চাপা দিয়ে বাঁধছেন, তখন আমি তাকে দড়িয়ে এগিয়ে দিয়েছি।
বাঁধা পড়ে গিয়ে বাঘটা গাঁক গাঁক করে হুঙ্কার ছাড়ছে, সেই আওয়াজ আজও স্পষ্ট শুনতে পাই। কিন্তু পরে হিসেব করে দেখেছি ওই ঘটনাটা ঘটেছিল আমার জন্মের 2 বছর আগে। গল্পটা বারবার শুনতে শুনতে কল্পনায় আমি নিজেকে তার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছি। ওই সিপাহী যুদ্ধ দেখার ব্যাপারটাও সেরকম। কিন্তু এই 300 বছরের বৃদ্ধ লামাদের বংশধররা এখানেই আছেন, তারা সাক্ষী দেবে। 300 বছরের কোনো লোকের বংশধর, তার মানে হলো 12 জেনারেশন। এই 12 জেনারেশন আগেকার পূর্বপুরুষদের সম্পর্কে কিছু মনে রাখাও অসম্ভব ব্যাপার। তুমি তোমার ঠাকুরদার, যিনি ঠাকুরদা ছিলেন, তার নাম বলতে পারো? বলো, পারবে? আমি পারবো না, কিন্তু তিব্বতী লামারা তাদের বংশ পরিচয়ের খুব ভালো রেকর্ড রাখে। 10-12 জেনারেশনের নাম মুখস্থ বলে দিতে পারে। নাম মুখস্থ রাখলেও 12 জেনারেশন আগেকার ঠাকুরদার চেহারা মনে রাখা কিংবা তাকে আইডেন্টিফাই করা একটা গাঁজাখুরি ব্যাপার। তুমি দেখছি কিছুই বিশ্বাস করতে চাও না, কিন্তু আমি করি। হ্যাঁ, আমি বিশ্বাস করি এখানে 300 বছর বয়সী মানুষ আছে। সেই ছেলেবেলা থেকে এই কথা শুনে আসছে। আরে সত্যি সত্যি একজন 300 বছর বয়সী মানুষকে খুঁজে বের করতে পারলে সারা পৃথিবীতে হই হই পড়ে যাবে, বিরাট খবর হবে, বিজ্ঞানের জগতে একটা আলোড়ন পড়ে যাবে। সেরকম কেউ তোমাদের সুখিয়া পুকুরিতে লুকিয়ে থাকবেন কেন? এরা পাবলিসিটি চান না, বাইরের লোকের কাছে দেখা দিতেও চান না। এদের কিছু একটা সাংঘাতিক ওষুধ আছে, সেই ওষুধ খেয়ে এরা অনেক দীর্ঘ জীবন পেতে পারেন। সন্তুর হঠাৎ এরকম অসুখ হয়ে না পড়লে আমি একবার যাচাই করে আসতাম নিশ্চয়ই, সে বুড়োদের ছবি তুলে আনতাম। এবার ফিরে যেতে হচ্ছে, আবার শিগগিরই আসবো। গোটা 2-1 পাহাড় পেরোনোর পর জিপটা এলো আর এক পাহাড়ের পাদদেশে। সেখানে একটা ছোটখাটো গ্রাম আছে। কিছু বাচ্চা ছেলে মেয়ে জিপ গাড়ির শব্দ শুনে বাইরে বেরিয়ে এলো। এরা গাড়ি খুব কম দেখে। এই গ্রামটা একটা তিব্বতী উদ্বাস্তুদের কলোনি। গ্রামের শেষ দিকে একটি মাঝারি মতো বৌদ্ধ গুম্ফা। সেই গুম্ফা থেকে একটু দূরে জিপটা থামল। সামনের উঠানে বড় বড় চাটাই পাতা, তার উপর কি যেন একটা ফল শুকাচ্ছে। একটা বেশ হৃষ্টপুষ্ট গরু একপাশ দিয়ে হেঁটে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু সে একবারও চাটাইয়ে পা ফেলছে না বা ফলগুলোতেও মুখ দিচ্ছে না। জিপটা থামতেই কাকাবাবু পেছন থেকে ঝুঁকে সন্তুর কপালে হাত দিলেন। সন্তুর জ্বর সে একই রকম, তার নিঃশ্বাসে আগুনের হলকা। সে চোখ বুজে আছে। কাকাবাবুর চোখ ছলছল করে এলো। এখানে 10 মিনিটের বেশি কিছুতেই সময় নষ্ট করা যাবে না, তারপরেই শিলিগুড়ির দিকে ছুটতে হবে। আমি আগে গিয়ে লামাজির সঙ্গে দেখা করে কথা বলে আসি। ওনার মুডের ব্যাপার আছে, সব সময় রাজি হন না। ক্যাপ্টেন নরবু চলে যেতেই কাকাবাবু ব্যাকুলভাবে জিজ্ঞেস করলেন, সন্তু, এই সন্তু, তোর খুব কষ্ট হচ্ছে? সন্তু। সন্তু শুধু উ করে শব্দ করল 2 বার। সে কোনো কথা বলতে পারল না। জল খাবি? তেষ্টা পেয়েছে? খাবো। আসবার সময় ক্যাপ্টেন নরবু একটা ওয়াটার বটল সঙ্গে করে এনেছিলেন। কাকাবাবু সেটা খুলে সন্তুকে জল খাওয়াবার চেষ্টা করলেন, কিন্তু সন্তু ঢোক গিলতেও পারল না। সব জল গড়িয়ে পড়ে গেল তার মুখের দুপাশ দিয়ে। ক্যাপ্টেন নরবু ছুটতে ছুটতে ফিরে জিপের পেছনের ঢাকনাটা খুলতে লাগলেন। উনি সহজে রাজি হতে চান না। আজকে ওনার তন্ত্র সাধনার দিন, বাইরের লোকের সঙ্গে দেখা করেন না। আমার সঙ্গে অনেক দিনের চেনা। আমি এখানে কমলা লেবু সাপ্লাই করি। এখানকার মহাল আমাকে আমি 2 বার আমার জিপে শিলিগুড়ি পৌঁছে দিয়েছি। তাও বললেন আজ রুগী দেখবেন না। তখন আমি বললাম, দেখুন লামাজি, এই বাঙালি বাবু 2 বার আমার প্রাণ বাঁচিয়েছেন, আমি ওদের নিয়ে এসেছি। এখন আপনি যদি ওদের ফিরিয়ে দেন তাহলে আমার খুব অপমান হবে। আমি আর আপনার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। তখন উনি বললেন, ঠিক আছে, রুগীকে নিয়ে এসো।
নরবু, তোমার ওই লামা যদি সন্তুর কোনো উপকার করতে না পারেন তাহলে কিন্তু আমি তোমার উপরে খুব চটে যাব। তুমি শুধু শুধু সময় নষ্ট করাচ্ছ। আমি এসব তন্ত্র মন্ত্র এসব বিশ্বাস করি না। একবার একটু বিশ্বাস করেই দেখো না। এরপর তিনি সন্তুকে দুহাতে তুলে নিয়ে দ্রুত এগোলেন গুম্ফার দিকে। বড় দরজাটা দিয়ে ঢুকে বাঁ হাতে একটুখানি গিয়ে একটা সিঁড়ি দিয়ে নামতে লাগলেন ক্যাপ্টেন নরবু। তার পেছনে কাকাবাবুর ক্রাচের খটখট শব্দ হল। এছাড়া চতুর্দিকে একেবারে নিস্তব্ধ। ক্যাপ্টেন নরবু সন্তুকে নিয়ে মাটির তলায় একটা ঘরে এলেন। ঘরটা বেশ বড়, সমস্ত দেওয়াল ভর্তি হাতে লেখা বই। মাঝে মাঝে ছোট ছোট পিতলের মূর্তি দেওয়ালে গাঁথা। বাইরের কোনো আলো এ ঘরে ঢোকে না, কিন্তু এখানে ইলেকট্রিসিটি আছে। একটা বেশি পাওয়ারের বাল্ব সিলিং থেকে ঝুলছে। একদিকের দেওয়ালের কাছে একটা জলচৌকির ওপর বাঘছাল পাতা। বাঘের মুন্ডটাও রয়েছে সামনের দিকে, চোখ দুটো জ্বলজ্বল করছে। সেই বাঘছালের ওপর জোড়াসন করে বসে আছেন একজন পুরুষ। বসে থাকা অবস্থাতেই বোঝা যায় যে তিনি খুব লম্বা চওড়া মানুষ। দাড়িগোঁফ নেই, পরিষ্কার মুখ, গায়ে একটা নানা রঙের আলখাল্লা। ক্যাপ্টেন নরবু সন্তুকে ওই পুরুষটির ঠিক সামনে মেঝের ওপরেই শুইয়ে দিলেন। তারপর একটু সরে গিয়ে হাত জোর করে বসলেন। কাকাবাবুও তার দেখা দেখি বসলেন একপাশে, কিন্তু তিনি হাত জোর করলেন না। নমস্তে লামাজি, এই ছেলেটির একটা ব্যবস্থা করে দিন দয়া করে। ও বেচারা খুব কষ্ট পাচ্ছে। লামাজি প্রথমে কাকাবাবুর দিকে অপলকভাবে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। কাকাবাবুও তার চোখে চোখ রেখে রইলেন। মুখ দেখে ওনার বয়স বোঝা যায় না, তবে ৬০-৬৫ কম নয়। মুখখানা কঠোর নয়, দেখলে ভালো লাগে। চোখ দুটো খুব উজ্জ্বল। তিনি ডান হাত দিয়ে সন্তুর মুখে বুকে আলতো করে বোলাতে লাগলেন কয়েকবার। একটা আঙুল দিয়ে সন্তুর চোখের ওপর কি যেন একটা লিখতে লাগলেন। সন্তু তবু চোখ খুলল না। এবার উনি ক্যাপ্টেন নরবুর দিকে তাকিয়ে কি যেন বললেন নিজের ভাষায়। কাকাবাবু কিছুই বুঝতে পারলেন না। উনি আশা দিয়েছেন ভয় নেই, তবে উনি আমাদের একেবারে চুপ থাকতে বলেছেন। কতক্ষণ লাগবে? চুপ 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 চুপ। লামাজি এবার বেশ জোরে জোরে কি যেন মন্ত্র পড়তে শুরু করলেন নিজের ভাষায়। তার ভরাট কণ্ঠস্বর গম গম করতে লাগলো ঘরের মধ্যে। মিনিট ৫ এইরকম চলার পর তিনি হঠাৎ ঠাস ঠাস করে দুটো চড় মারলেন সন্তুর গালে, বেশ জোরে। কাকাবাবু আঁতকে উঠে কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার একটা হাত শক্ত করে চেপে ধরলেন ক্যাপ্টেন নরবু। ওই চড় খেয়েই সন্তু চোখ মেলল। লামাজি ২ আঙুল দিয়ে সন্তুর চোখ আরো বেশি করে খুলে দিয়ে আবার মন্ত্র পড়তে লাগলেন। সন্তু এবার ড্যাব ড্যাব করে চেয়ে রইল, চোখের পলকই ফেলছে না। লামাজি এবার জোর করে সন্তুর ঠোঁটও ফাঁক করে দিলেন। সন্তু হাঁ করে থাকল। লামাজি পাশ থেকে কমণ্ডলুর মতো একটা জিনিস তুলে নিয়ে উঁচু করে জল ঢেলে দিলেন সন্তুর মুখে। কাকাবাবু দেখলেন একটু আগে চেষ্টা করেও সন্তুকে তিনি জল খাওয়াতে পারেননি, কিন্তু এখন সন্তু দিব্যি ঢোক গিলে জল খাচ্ছে। জলচৌকির তলা থেকে কিছু একটা ওষুধ বের করে লামাজি দিয়ে দিলেন সন্তুর মুখে। আরও অনেকখানি জল খাওয়ালেন। তারপর সন্তুর চোখে চোখ রেখে মন্ত্র পড়তে লাগলেন জোরে জোরে। এবারের মন্ত্রটা আরও অদ্ভুত। এমনিতে কিছুই বোঝা যায় না, কিন্তু মাঝে মাঝে ২-১টা ইংরেজি কথা আছে। নো পেইন নো ফিভার, নো পেইন নো ফিভার। ক্রমে সেই মন্ত্রটা গানের মতো হয়ে গেল। প্রচণ্ড চিৎকার করে ওই কথাগুলোই সুর দিয়ে গাইছেন লামাজি। তার ডান হাতখানা ফনা তোলা সাপের মতো সামনে দোলাচ্ছেন। প্রায় ১০ মিনিট সেই গান চলল। কাকাবাবুর মনে হলো যেন ঘন্টার পর ঘন্টা ওই একঘেয়ে জিনিস চলেছে, কিন্তু তিনি প্রতিবাদও করতে পারছেন না। তার মাথাটাও যেন ঝিমঝিম করছে।
তিনি খালি শুনছেন, নো পেন নো ফিভার, নো পেন নো ফিভার। একসময় ঘরের আলোটা নিভে গেল, একেবারে মিশমিশে অন্ধকার। আলোটা নিভে যেতেই মন্ত্র পড়াও থেমে গেল। এতক্ষণ চেঁচামেচির পর একেবারে দারুণ নিস্তব্ধতা। একটু পরে সন্তু ডেকে উঠল, কাকাবাবু, কাকাবাবু, কি রে সন্তু? কাকাবাবু, আমার জ্বর একদম সেরে গেছে, মাথায় একটুও ব্যথা নেই। আবার আলো জ্বলে উঠল। লামাজি যেন ক্লান্ত হয়ে এখন দেওয়ালে ঠেসান দিয়ে বসেছেন, ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন। সন্তুও উঠে বসে এদিক ওদিক তাকাচ্ছে। ঠিক হ্যায়, সব ঠিক হ্যায়। আমার অসুখ একদম সেরে গেছে কাকাবাবু। ক্যাপ্টেন নরবু ছুটে এসে সন্তুর কপালে হাত রেখে খুশির চোটে চেঁচিয়ে বলে উঠলেন, মিরাকেল, মিরাকেল, কপাল একেবারে ঠান্ডা। নো পেন নো ফিভার। রায়চৌধুরী, দেখো দেখো, মাস্টার সন্তু পুরোপুরি সেরে গেছে, তুমি হাত দিয়ে দেখে নাও। সন্তু নিজেই এগিয়ে গেল কাকাবাবুর দিকে। কাকাবাবুও হাত তুলে সন্তুর কপালটা ছুঁলেন। সত্যি, সন্তুর কপাল ঘামে ভেজা, ঠান্ডা। মাথায় কোনো যন্ত্রণা নেই? সন্তু ঝলমলে হাসি মুখে বলল, নো পেন নো পেন। তারপর উঠে দাঁড়িয়ে ছটপট করতে করতে বলল, বাহ, দেওয়ালে কি সুন্দর সুন্দর মূর্তি। কাকাবাবু, এগুলো দেখবো? সন্তু ঘুরে ঘুরে মূর্তি দেখতে লাগল। লামাজি তার পাশের একটা ঝোলানো দড়িতে টান দিলেন। দূরে কোথাও ঢং ঢং করে ঘণ্টার শব্দ হল। ক্যাপ্টেন নরবু গর্বের সঙ্গে কাকাবাবুর দিকে তাকিয়ে বললেন, দেখলে তো, আগে আমার কথায় বিশ্বাস করোনি। বীরেন্দ্র সিং নামে একজন লোকের এক হাতের আঙুল কাটা, সে ওই লামাজির কাছেই চিকিৎসা করাতে আসে, তাই না? হ্যাঁ, তুমি তাকে চেনো নাকি? তারও মিরাকুলাস কিওর হয়েছে। তার এক হাতে মোটে একটা আঙুল, তবু সে সব জিনিস ধরতে পারে। রাজা, তোমার পাটা লামাজিকে একবার দেখাবে নাকি? লামাজি দেওয়ালে ঠেস দিয়ে চুপ করে বসে আছেন, আর কোনো কথা বলছেন না। না, আমার আর কিছু দরকার নেই। নরবু, তুমি লামাজিকে বলো, উনি যে আমার ভাইপোকে সারিয়ে তুললেন, আমাদের এই যে উপকার করলেন, এর জন্য আমরা ওর কাছে গভীরভাবে কৃতজ্ঞ। ক্যাপ্টেন নরবু নিজেদের ভাষায় এটা বলতেই লামাজি সেই ভাষাতেই উত্তর দিলেন ওনার দিকে চেয়ে। ক্যাপ্টেন নরবু অনুবাদ করে কাকাবাবুকে জানালেন, লামাজি বলছেন মানুষের সেবা করাই তো তার কাজ। ছেলেটি তাড়াতাড়ি সেরে উঠেছে বলে উনি খুব খুশি হয়েছেন। চিকিৎসার দেরি করালে ওর অসুখটা খুব কঠিন হয়ে যেতে পারত। ছেলেটি বেশ বুদ্ধিমান, অসাধারণ। এইরকম ছেলের কষ্ট পাওয়া উচিত নয়। সন্তুকে উনি সারিয়ে তুললেন, তার বিনিময়ে কি আমরা কিছু দিতে পারি? জানি ওর কৃতজ্ঞতার ঋণ শোধ করা যায় না, তবু এই মঠের জন্য আমরা কি কিছু সাহায্য করতে পারি? ক্যাপ্টেন নরবু লামাজিকে এই কথাটা শুনিয়ে উত্তরটা জেনে নিয়ে বললেন, উনি বলছেন চিকিৎসার বিনিময়ে এখানে কিছুই নেওয়া হয় না। উনি চিকিৎসক নন, উনি একজন সাধক। তবে কাকাবাবুকে লামাজি অনুরোধ করেছেন এই সব কথা তিনি যেন বাইরে গিয়ে প্রচার না করেন। দলে দলে লোক এখানে চিকিৎসার জন্য ছুটে এলে তার সাধনার ব্যাঘাত হবে, এই মাঠটাও হাসপাতাল হয়ে যাবে, তা উনি চান না। এই সময় একজন লোক এসে 3টি খাবার ভর্তি প্লেট রেখে গেল ওনাদের সামনে। তাতে রয়েছে নানা রকম ফল এবং মিষ্টি। সন্তু মুখ ফিরিয়ে বলল, আমার না প্রচণ্ড খিদে পেয়েছে, খাচ্ছি। হ্যাঁ। সে প্রায় ছুটে এসে কপাকপ খেতে লাগল। কাকাবাবু একটা ফলের টুকরো তুলে মুখে দিলেন। এক দৃষ্টিতে খানিকক্ষণ চেয়ে রইলেন লামাজির দিকে। তারপর হঠাৎ লামাজিকে সরাসরি ইংরেজিতে কাকাবাবু জিজ্ঞেস করলেন, আপনার মন্ত্রের মধ্যে 2-1টা ইংরেজি কথা ছিল, আপনি নিশ্চয়ই ইংরেজি জানেন? লামাজি সামান্য হেসে বললেন, A little, not much. যদি কিছু মনে না করেন তাহলে জানতে পারি আপনার বয়স কত? 79.
এত দেখে কিছুই বোঝা যায় না। আমার মনে হচ্ছিল বড় জোর 60 বা 70। সত্যি দেখে কিছু বোঝা যায় না। গত 25 বছর ধরে আমি লামাজির ঠিক একই রকম চেহারা দেখছি। এদের মঠের যিনি প্রধান, সেই মহালামার বয়স বোধহয় 100 বছর ছাড়িয়ে গেছে। মহালামার বয়স 105 বছর। এত বয়সেও তিনি ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ান। কথা বলার সময় গলা একটুও কাঁপে না। আপনাদের এখানে আরো অনেকে দীর্ঘজীবী আছেন, তাই না? আমরা শুনেছি মহালামার ওপরেও একজন আছেন। তাকে সবাই বলে প্রাচীন লামা। তার বয়স 300 বছর। প্রাচীন লামার বয়স এখন ঠিক 302 বছর। তার একজন পরিচারকও আছেন, তার বয়স 295 বছর। সত্যি? এই 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 রাজা, এদের কথায় সন্দেহ প্রকাশ করতে নেই। লামাজিরা কখনো মিথ্যে কথা বলেন না। মাফ করবেন, আমি আপনার কথায় সন্দেহ প্রকাশ করিনি। খুব অবাক হয়েছি, এরকম তো কখনো শোনা যায় না। 300 বছর! তখনও জোব চার্নাক কলকাতা শহরের প্রতিষ্ঠা করেননি। আচ্ছা আচ্ছা লামাজি, আপনারা বয়সের হিসেব রাখেন কি করে? 300 বছরের রেকর্ড রাখাও তো সোজা কথা নয়। পৃথিবীতে একমাত্র বৌদ্ধরাই হাজার হাজার বছরের ইতিহাস রক্ষা করেছে। ভগবান বুদ্ধের জন্মের পর থেকেই লিখিত ইতিহাসের শুরু, তা জানেন না? আমাদের এই সব গুম্ফায় প্রত্যেক বছরের ঘটনা লিখে রাখা হয়। তবু একজন লোকের বয়স যে 300 বছর, সেটা কি করে বোঝা যাবে? তিনি নিজে বছর গুনতে ভুল করতে পারেন, অন্য কারোর পক্ষেও সেটা জানা সম্ভবই নয়। আপনি বিশ্বাস করতে না চান, করবেন না। আমরা তো এই কথা বাইরে প্রচার করতে চাই না। প্রাচীন লামার কথা বিশেষ কেউ জানেও না। আমার শুধু কৌতূহল যে বয়সের হিসেব কি করে রাখা হয়। প্রাচীন লামা প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমার রাতে একটা করে শ্লোক লিখে রাখেন। তার 13 বছর বয়স থেকে সেই সব প্রত্যেকটি লেখা সযত্নে রাখা আছে। আপনারা জন্ম মৃত্যু সম্পর্কে যেভাবে ভাবেন, আমরা সেভাবে ভাবি না। আমাদের সাধকেরা যার যতদিন প্রয়োজন এই পৃথিবীতে থাকেন, প্রয়োজন ফুরিয়ে গেলে পৃথিবী থেকে চলে যান। আমাদের সাধকেরা রোগ, শোক, জরা, মৃত্যু এই সব কিছুর ঊর্ধ্বে। আরও একটু আমাকে বুঝিয়ে দিন। এতজন সাধকের মধ্যে শুধু 1-2জন 300 বছর বেঁচে থাকেন কি প্রয়োজনে? প্রাচীন লামা বেঁচে রয়েছেন শুধু তার নিজের প্রয়োজনে নয়, সমস্ত বৌদ্ধদের স্বার্থে। ভগবান বুদ্ধের নির্বাণ হয়েছিল 2500 বছর আগে। তিনি এই পৃথিবীতে আবার জন্মাবেন। এবারে তার নাম হবে মৈত্রেয়। তার সেই আবির্ভাবের সময় হয়ে গেছে, কিন্তু তিনি জন্মালেও কেউ তাকে প্রথমে চিনতে পারবে না। তবে প্রাচীন লামার দিব্য দৃষ্টি আছে। তিনি সমস্ত মানুষ ও প্রাণীর অন্তর পর্যন্ত দেখতে পান। আবার তিনি বহু দূরের দৃশ্যও দেখতে পান। তিনি মৈত্রেয়কে চিনিয়ে দেবেন, তাহলেই তার কাজ শেষ। লামাজি কথা শেষ করেই উঠে দাঁড়ালেন। ক্যাপ্টেন নরবুর দিকে তাকিয়ে বললেন, এবার আমি স্নান করতে যাব। অর্থাৎ তিনি এখন সবাইকে চলে যাবার জন্য ইঙ্গিত করছেন। ক্যাপ্টেন নরবু উঠে পড়লেও কাকাবাবু বসে রইলেন নিজের জায়গায়। ছেলে মানুষের মতো আবদারের সুরে তিনি বললেন, চা খাবার খাওয়ালেন, চা খাওয়াবেন না? আপনাদের চা খুব ভালো হয়। আমি অন্য মনেস্টারিতে আগে কয়েকবার চা খেয়েছি, ভেড়ার দুধে সেদ্ধ করা চা, অন্যরকম লাগে। লামাজি দড়ি ধরে ঘণ্টা বাজালেন। সঙ্গে সঙ্গেই একজন লোক এসে উপস্থিত হতেই লামাজি বেশ বকুনি দিলেন তাকে। সেই লোকটা দৌড়ে চলে গেল। লামাজি কাকাবাবুর দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, চা আনছে, আপনারা চা খান, আমি স্নান করতে যাচ্ছি। অনুগ্রহ করে আর 1 মিনিট দাঁড়ান লামাজি। আমরা একবার আপনাদের প্রাচীন লামাকে দর্শন করে প্রণাম জানিয়ে যেতে চাই। অসম্ভব।
কেন? অসম্ভব কেন? আমরা ওনাকে ডিস্টার্ব করব না, একবার শুধু দেখেই চলে যাব। অসম্ভব। লামাজি, আপনাকে এই ব্যবস্থাটুকু করে দিতেই হবে। এত বড় একজন পুণ্যবান মানুষ 302 বছর ধরে আছেন এই পৃথিবীতে, এত কাছে এসেও তাঁকে একবার না দেখে চলে যাব? অন্তত দূর থেকে একবার দেখে শুধু জীবনটা সার্থক করতে চাই। দেখা হবে না, এরকম অন্যায় অনুরোধ করবেন না। এটা মোটেই অন্যায় অনুরোধ নয়। মানুষ মানুষকে দেখবে, এর মধ্যে অন্যায় কি আছে? তারপর কাকাবাবু তার কোটের ভেতর পকেট থেকে একটা খাম বের করলেন। সেই খামটা লামাজির দিকে বাড়িয়ে দিয়ে তিনি বললেন, আপনি ইংরেজি বলতে পারেন যখন, পড়তেও পারেন নিশ্চয়ই। এটা ভারতের রাষ্ট্রপতির চিঠি। রাষ্ট্রপতি দার্জিলিংয়ে এসে গুজব শুনেছেন যে আপনাদের এখানের কোনো মনেস্টারিতে 300 বছর বয়সী মানুষ বেঁচে আছে। যদি তা সত্যি হয় তবে তা সারা পৃথিবীর কাছেই একটা বিস্ময়কর ঘটনা, ভারতের গৌরব। রাষ্ট্রপতি তাই আমাকে একবার নিজের চোখে দেখে রিপোর্ট দিতে বলেছেন। চিঠিখানা উল্টে পাল্টে দেখলেন লামাজি। তারপর অবজ্ঞার স্বরে বললেন, এ চিঠি রাষ্ট্রপতি আপনাকে লিখেছেন, আমাদের তো কিছু লেখেননি। রাষ্ট্রপতি আগেই সরকারিভাবে অ্যাকশন নিতে চান না। আপনাদের ধর্মস্থানে কোনো ব্যাঘাত সৃষ্টি হোক তাও তিনি চান না। সেই জন্যই তিনি প্রথমে আমাকে প্রাইভেটলি খোঁজ নিতে বলেছেন। আপনারা তিব্বতীরা ভারতের অতিথি, ভারতের রাষ্ট্রপতির এই অনুরোধটুকু মানবেন না? প্রাচীন লামা আরও দূরে অন্য একটা গুম্ফায় থাকেন। তিনি প্রায় সর্বক্ষণই ঘুমন, 2-3 দিন অন্তর জাগেন একবার। বাইরের কোনো লোককেই তার সামনে যেতে দেওয়া হয় না। তিনি কখন জাগেন তারও কোনো ঠিক নেই, অনেক সময় মাঝরাত্রিরে। আমরা সেই গুম্ফার কাছে গিয়ে অপেক্ষা করব। তিনি মাঝরাত্রিরে জাগলে সেই সময়ই একবার দেখা করব। চিঠিখানা কাকাবাবুর দিকে ছুঁড়ে দিয়ে লামাজি বললেন, আপনাদের রাষ্ট্রপতির অনুরোধ মানতে আমরা বাধ্য নই। আমরা একমাত্র দলাই লামার আদেশ মানি। আপনারা দলাই লামার আদেশ নিয়ে আসুন, না হলে আমি দুঃখিত। কাকাবাবু এবং লামাজি পরস্পরের চোখের দিকে চেয়ে রইলেন কয়েক মুহূর্ত। সন্তু প্লেটের খাবার শেষ করে আবার দেওয়ালে বসানো মূর্তিগুলো দেখছিল। কাকাবাবু এবং লামাজির কথা কাটাকাটি সে যেন শুনতেই পায়নি। ক্যাপ্টেন নরবু কাকাবাবুর হাত ধরে টেনে বললেন, উনি বলছেন দেখা হবে না। রাজা, এবার চলো। সন্তু হঠাৎ পিছন ফিরে বলল, আমি দেখব, আমি প্রাচীন লামাকে একবার দেখতে চাই। তারপর সে লামাজির দিকে এসে বলল, নো পেন নো ফিভার। লামাজি কাকাবাবুর চোখ থেকে চোখ সরিয়ে সন্তুর দিকে তাকালেন। আস্তে আস্তে তার মুখটা আবার কোমল হয়ে এলো। তিনি সন্তুর মাথায় হাত রাখলেন। নো পেন নো ফিভার, আমি ভালো হয়ে গেছি। আমি প্রাচীন লামাকে একবার দেখতে চাই। 300 বছরের মানুষ বলে কথা। ঠিক আছে, আজ সন্ধ্যের সময় তোমাদের নিয়ে যাব সেখানে। শুনছিলে সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে কাকাবাবু ও বজ্রলামা উপন্যাসের 2য় পর্ব। গল্পের শেষ 2টি পর্ব আমাদের চ্যানেলে রিলিজ করবে আগামী বুধবার, অর্থাৎ 24শে জানুয়ারি। কি মনে থাকবে তো? গল্পের 2য় পর্বটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর এই পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অল করা চাই, যাতে আমাদের সমস্ত গল্পের আপডেটস তোমরা পাও। ফলো করতে পারো আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে। গল্প পাঠে ও ফিলিপ তামাংয়ের চরিত্রে ছিল রণদীপ। কাকাবাবুর ভূমিকায় ছিলেন রাজা ভট্টাচার্য। সন্তুর ভূমিকায় ছিলাম আমি অনুভব। নরেন্দ্র ভার্মার চরিত্রে ছিল কৌশিক। হোটেল ম্যানেজারের চরিত্রে ছিল আসঞ্জন। ড্রাইভারের চরিত্রে ছিল আর্য। ক্যাপ্টেন নরবুর চরিত্রে ছিল ইভান। বজ্রলামার চরিত্রে ছিল ইন্দ্রনীল ও মহালামার চরিত্রে ছিল তমাল।
শব্দগ্রহণে ছিল রণজয়, আবহ সৃষ্টি ও স্পেশাল এফেক্টসে ছিল ম্যাক্স, নির্দেশনায় ছিলাম আমি অনুভব এবং স্মিতা, বিশেষ সহযোগিতা লিও, পোস্টার ডিজাইনিং পিক্সেলের থেকে শুভমজিৎ। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে এই উপন্যাসের আগামী 2 পর্বে, অর্থাৎ বুধবার। টিম থ্রিলার ল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয়ে থেকো।